আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিকটি হলো জুন 2025 এর ভিতরে আরো 7 ধরনের দলিল বাতিল হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এবং ভূমি ব্যবহার সত্ত্ব আইন 2023 নামে যে দুটি আইন পরিণত হয়েছে, শুধু তাই এই আইনের বিধিমালাও কিন্তু জারি হয়ে গেছে। এই নতুন আইন পাশ হওয়ার কিছুদিনের মধ্যেই এই আইনের বিধিমালা পাশ হয়ে যাওয়া বা বিধিমালা জারি হয়ে যাওয়া একটি এই সরকারের আমলের একটি অভূতপূর্ব সাফল্য। নতুন এই আইনের আলোকে আরো যে 7 ধরনের দলিল বাতিল হয়ে যাচ্ছে, সেগুলোই আজকের ভিডিওটিতে আপনাদের সামনে কনসিস্টেন্টলি আলোচনা করব। 7 প্রকারের দলিল বাতিলের তথ্য উপাত্তর সাথে সাথে আরো কিছু এডিশনাল আলোচনা থাকবে দর্শকদের উদ্দেশ্যে। আলোচনা থেকে আপনারা অনেকটা উপকৃত হবেন এই আশাবাদ ব্যক্ত করছে। বর্তমান সরকার, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি চলমান বিশ্বের সাথে তাল মেলানোর জন্য বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সত্যি একজন কনসাস, জনবান্ধব, দেশপ্রেমিক। প্রতিটা সেক্টরে তিনি সাধ্যমতো উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুধু দায়িত্ব পালনই করছেন না, অত্যন্ত বিচক্ষণতার সাথে তার দায়িত্ব পালন করছেন তিনি। তাছাড়া তুমুল জনপ্রিয় ও বহির্বিশ্বে যার সম্মান আর গ্রহণযোগ্যতার কথা বলে শেষ করা যাবে না। এই নোবেল বিজয়ী ব্যক্তিকে আপনারা সবাই চিনেন, জানেন। তিনি এখন সরকারের প্রধান উপদেষ্টা। ভূমি সেক্টরটিকে তিনি অলরেডি ডিজিটাইজ করার জন্য নির্দেশনা প্রদান করে দিয়েছেন। ইউনূস সরকারের সংস্কার আর সফলতার কথা শুনে হয়তো অবাক হবেন যে ইউনূস সরকারের আরো 4 ধরনের ভূমি সেবা দিতে ল্যান্ড সার্ভিস গেটওয়ে চালু করার উদ্যোগ। এর মাধ্যমে এলডি ট্যাক্স, ইমিউটেশন, ই-পর্চা ও ই-খতিয়ান সেবা অনলাইনে পাওয়া যাবে। দেশের ভূমি ব্যবস্থাপনায় ভোগান্তি ও দুর্নীতি কমাতে ভূমি সেবাকে সম্পূর্ণ ডিজিটালাইজ করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের জরুরি নির্দেশনায় এই রূপান্তরের অংশ হিসেবে ঢাকা জেলার 19টি ভূমি সার্কেলে উন্নত ও ব্যবহার বান্ধব ই-মিউটেশন সফটওয়্যারের পাইলটিং শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়। গত রবিবার 6 এপ্রিল দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নেতৃত্বে 4 ধরনের ভূমি সেবা অনলাইনে নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সেবাগুলো হলো এলডি ট্যাক্স সারা দেশ ব্যাপী, ই-মিউটেশন পাইলট ফেজ ঢাকার 19টি সার্কেলে, ই-পর্চা সারা দেশ ব্যাপী, ই-খতিয়ান এবং মৌজা ম্যাপ সারা দেশে। এলডি ট্যাক্স সেবার মাধ্যমে এরই মধ্যে প্রায় 200 কোটি টাকার ভূমি রাজস্ব আদায় হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রধান উপদেষ্টা দপ্তর জানিয়েছে, নাগরিক ভোগান্তি কমাতে বিচ্ছিন্নভাবে পরিচালিত 4টি সেবাকে সংযুক্ত করে একটি আধুনিক ল্যান্ড সার্ভিস গেটওয়ে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে এসব সেবা নিতে আলাদা রেজিস্ট্রেশন প্রয়োজন হবে না। এই গেটওয়ে সারা দেশের সব ভূমি সার্কেলে উন্মুক্ত করা গেলে নাগরিকদের আরো সহজে সেবা দেওয়া সম্ভব হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ই-মিউটেশন বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত এবং এতে একাধিক সংস্থা ও দপ্তর সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে। তাই এই সেবার পদ্ধতি এবং ই-নথি ব্যবস্থা সহজীকরণে আরো পর্যাপ্ত পাইলটিং প্রয়োজন। ভূমি সেবায় রূপান্তরের প্রধান উপদেষ্টা নিজে এবং তার দপ্তর, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব যৌথভাবে কাজ করছেন। ডিজিটালাইজেশনের পরবর্তী পর্যায়ে বেসরকারি ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে ওয়ার্ল্ড পর্যায়ে ভূমি সেবা উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সরকার টার্গেট করেছে আগামী জুন মাসের ভিতরে যে অবৈধ দলিলগুলো রয়েছে এবং এই 7 ক্যাটাগরির যে দলিলগুলো রয়েছে, এই দলিলগুলো বাতিল করে দেওয়ার জন্য, এবং পরবর্তীতে জুলাই থেকে সরকারের বিশেষ পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা অনুসারে সরকার বাংলাদেশে BDS জরিপ সার্ভে বা ডিজিটাল সার্ভে ব্যাপক পরিসরে পরিচালনা করবেন। এছাড়া বাংলাদেশ যে ভূমি অফিসগুলো রয়েছে, প্রত্যেকটা ভূমি অফিসের অন্তর্ভুক্ত যে দলিলগুলো রয়েছে কিংবা দেশের যে রেজিস্ট্রি অফিসগুলো যে দলিলগুলো এখনো পর্যন্ত সংরক্ষিত রয়েছে, সেই দলিলগুলোকে স্ক্যানিং করার মাধ্যমে সরাসরি অনলাইনকরণের যে প্রক্রিয়া, যে প্রসিডিউর, সেটা সরকার গ্রহণ করবে এবং ইতিমধ্যে এটা কার্যক্রম কিছু কিছু জায়গাতে শুরু করে দেওয়া হয়েছে। তাই কিছু দলিল আছে যে দলিলগুলো সরকার কোনোভাবেই অনলাইন করবে না।
কারণ অনলাইন করলে সরকারের ব্যাপক আকারে টাকা খরচ হবে, সেখানে প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হবে। তাই এই 7 শ্রেণীর দলিলের পেছনে টাকা খরচ করতে চাচ্ছে না সরকার, কেননা এই 7 শ্রেণীর দলিল যদিও অনলাইনকরণ করা হয়, পরবর্তীতে এই 7 শ্রেণীর দলিলে ভুল থাকার কারণে বা বিশেষ সমস্যার কারণে 7 শ্রেণীর দলিল এক সময় না এক সময় বাতিল তো করতেই হবে। তাই সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে আগামী জুন 2025 এর মধ্যে এই 7 শ্রেণীর দলিল পুরোপুরি ভাবে নিষ্ক্রিয় বা বাতিল বা ডিস্ট্রয় করে দেওয়া হবে। নাম্বার 1, রেজিস্ট্রিবিহীন দলিল বাতিল হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সাধারণত যে দলিল সাব রেজিস্ট্রার অফিসার কোনো বৈধ সিল ও স্বাক্ষর থাকে না, সরকার কোনো রেজিস্ট্রি ফি পায় না, এসব দলিল নতুন আইন অনুসারে বাতিল হয়ে যাচ্ছে। এই বিষয়টি আলোচনার পূর্বে অডিয়েন্সদের অনুরোধ করব ভালো মতো একটু খেয়াল করে শুনুন, কারণ এখন আমি আলোচনা করব রেজিস্ট্রিবিহীন দলিল রেজিস্ট্রি করার আগে কি কি করবেন, দলিলের ভিতরে কি কি উল্লেখ করবেন এবং কিভাবে উল্লেখ করবেন। ভিডিওটি দেখলে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পর্কে আপনাদের একটি ভালো ধারণা বা কনসেপ্ট হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখলে এবং শুনলে আপনি অনেক মূল্যবান বিষয়সমূহ জানতে ও বুঝতে পারবেন, গ্যারান্টি দিয়ে বলতে পারছি। বিশেষ বিশেষ ক্ষেত্রে ঝামেলা এড়াতে দলিলে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, যেমন সেফর বিক্রয় দলিল অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। খ নম্বরে, দলিল ক্রয় করার আগে বায়না দলিল করলে 30 দিনের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য জমা দিতে হবে। রেজিস্ট্রি ছাড়া বায়না দলিলের আইনগত কোনো ভিত্তি নেই। বায়না দলিল রেজিস্ট্রির তারিখ থেকে 1 বছরের মধ্যে বিক্রয় দলিল সাব রেজিস্ট্রি অফিসে দাখিল করতে হবে। গ নম্বরে, হেবা বা দানকৃত সম্পত্তির দলিলও রেজিস্ট্রি করতে হবে। ঘ নম্বরে, বন্ধকৃত জমির দলিল রেজিস্ট্রি করতে হবে। ও নম্বরে, কোনো ভূমি সম্পত্তি মালিকের মৃত্যু হলে তার উত্তরাধিকারীদের মধ্যে তার রেখে যাওয়া সম্পত্তি বাটোয়ারা করা এবং ওই বাটোয়ারা বা আপোষ বন্টননামা রেজিস্ট্রি করতে হবে, নয়তো কিন্তু রেজিস্ট্রিবিহীন দলিল আগামী জুন 2025 এর ভিতরে বাতিল হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে জমি রেজিস্ট্রেশন করতে যা যা লাগে সেগুলো অন্যতম হলো বিকৃত জমির পূর্ণ বিবরণ, দলিলে দাতা গ্রহীতার পিতামাতার নাম, পূর্ণ ঠিকানা এবং সাম্প্রতিক কালের পাসপোর্ট সাইজের রঙিন ছবি। যিনি জমি বিক্রয় করবেন তার নামের অবশ্যই উত্তরাধিকার ছাড়া নামজারি থাকতে হবে। দলিলে বিগত 25 বছরের মালিকানার সংক্রান্ত সংক্ষিপ্ত যে বিবরণ, কার কাছ থেকে কে ক্রয় করলো সেই বিবরণ লেখা থাকতে হবে। সম্পত্তির প্রকৃত মূল্য, সম্পত্তির চারদিকের সীমানা বা চৌহদ্দি নকশা দলিলে থাকতে হবে। যিনি ক্রয় করেছিলেন তিনি ছাড়া অন্য কারো কাছে এই জমি বিক্রি করা হয়নি মর্মে হলফনামা থাকতে হবে। জমির পর্চাগুলোতে CS, SA, RS মালিকানার ধারাবাহিকতা, কার পরে কে মালিক ছিল থাকতে হবে এবং প্রয়োজন হলে বায়া দলিল সংযুক্ত করতে হবে। বাংলাদেশ রাষ্ট্রের প্রচলিত আইন অনুসারে রেজিস্ট্রি আইনও সরকার কর্তৃক নির্ধারিত ফি নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন। সাধারণত দলিল রেজিস্ট্রি করা হয় রেজিস্ট্রেশন আইন, স্ট্যাম্প আইন, আয়কর আইন, অর্থ আইন ও রাজস্ব সংক্রান্ত বিধি এবং পরিপত্রের আলোকে। সব দলিলের রেজিস্ট্রি ফি সমান নয়। সরকার বিভিন্ন সময় সমসাময়িক বিবেচনা অনুযায়ী রেজিস্ট্রি ফি নির্ধারণ করে থাকে। কর দেওয়ার ও সুনির্দিষ্ট বিধান রয়েছে। ভ্যাট ও উৎসে কর সবসময় জমির বিক্রেতা প্রদান করবে। আয়কর আইন অনুসারে এই দুই ধরনের করের পরিমাণ বিক্রেতার আয়ের উপর নির্ভর করবে। এই কর বিক্রেতার নামে সরকারি কোষাগারে জমা দিতে হবে। উৎসে কর ও ভ্যাট ছাড়া অন্য সব ধরনের কর জমির ক্রেতাকেই পরিশোধ করতে হবে। আমি ইতিপূর্বে অনেক ভিডিওতে আপনাদের সতর্ক করার জন্য বলেছিলাম যে যাই হোক বা যাই করুন না কেন, নতুন ভূমি আইন প্রণীত হলে রেজিস্ট্রিবিহীন দলিলগুলো কিন্তু বাতিল হয়ে যাচ্ছে বা বাতিল হয়ে যাবে। তাই এখন কিন্তু সময় এসেছে আগামী জুন 2025 থেকে, তাই কিন্তু রেজিস্ট্রিবিহীন দলিলগুলো বাতিল হয়ে যাবে। নাম্বার 2, জাল দলিল বা জাল খতিয়ান সৃষ্টি করলে সেটিও বাতিল বলে পরিগণিত হবে। অনেক সময় আমরা দেখতে পাই যে সাব রেজিস্ট্রি অফিস, ভূমি অফিসের গচ্ছিত দলিলগুলো আগুনে পড়ে যায়। তখন কিছু সুযোগ সন্ধানী লোক ভূমি অফিসের অসাধু ব্যক্তিদের সঙ্গে মিলে জাল খতিয়ান ও দলিল সৃষ্টি করে অন্যের সম্পদ ও ভোগ করে। সেই সংক্রান্ত দলিল কার্যকর হবে না। কেউ যদি অন্যের জমির মালিক হওয়ার উদ্দেশ্যে জাল দলিল তৈরি করে, সেক্ষেত্রে সেই জাল দলিল কিন্তু নতুন ভূমি আইন অনুসারে অতি শীঘ্রই এই বছরের জুনে বাতিল হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এরপর রয়েছে 3 নম্বর, খাস জমি বেআইনি ভাবে অতিরিক্ত পরিমাণ দখল করে নিলে, যেমন ধরুন ধরুন চর, নদীর উপকূলের জমির দলিল করে অনেকেই ভোগ করছেন।
এখন থেকে এসব খাস জমির জাল দলিল বাতিল হয়ে যাবে। আপনি কারো কাছ থেকে জমি ক্রয় করেছেন, কিন্তু সেই জমিতে তার যতটুকু অংশ সে পায় তার ওয়ারিশ সূত্রে অনুসারে তার অধিক যদি লিখে নিয়ে থাকে, তাহলে ওই ধরনের জমির দলিল কার্যকর হবে না। এই সব দলিল কিন্তু বাতিল হয়ে যাবে, অকার্যকর হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এরপরে রয়েছে 4 নাম্বার, মালিকানার বা প্রাপ্যের অতিরিক্ত জমি লিখে নিলে সেটা বাতিল হয়ে যাবে। দ্যাট মিনস সেটা কিরকম? আপনি একজনের কাছ থেকে জমি কিনলেন বা কিনবেন, ভালো কথা, বাট সে যতটুকু জমি ওয়ারিশ সূত্রে বা মালিকানার সূত্রে পাবে, উদাহরণস্বরূপ ধরুন সেফর রহিম সাহেব পৈতৃক ওয়ারিশ সূত্রে 10 বিঘা সম্পত্তির মালিক, বাট রহিম সাহেব করিম সাহেবের নিকট বিক্রয় করার সময় ওয়ারিশ সম্পত্তির সাথে যুক্ত করে বা মিলিয়ে তিনি আরো অতিরিক্ত 5 বিঘা জমি বিক্রয় করে ফেললেন। নতুন আইনে আপনার এই ধরনের জমি দলিল বাতিল হয়ে যাবে। এরপরে রয়েছে 5 নাম্বার। 5 নম্বরের জমির দলিল যদি জাল করেন, জাল করলে সেই দলিল বাতিল হয়ে যাবে। ভূমি আইনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইন, কারণ প্রায় প্রত্যেক মানুষই ভূমির সঙ্গে সম্পৃক্ত থাকে। জমির দলিল জাল করলে দণ্ডবিধি আইন 1860-এর শাস্তির বিধান রয়েছে। নতুন পাশ হওয়া ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের নতুন করে শাস্তির বিধান সন্নিবেশিত করা হয়েছে। নতুন এই আইনেও কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। ভূমির জালিয়াতি, অবৈধ দখল, প্রতারণা ও অপরাধ দমন, পেশি শক্তি বা অস্ত্রের ব্যবহার রোধে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন শীর্ষক যে নতুন আইনটি হয়েছে এবং যার বিধিমালা অলরেডি ইউনূস সরকার জারি করেছে। বিদ্যমান আইনে জমি সংক্রান্ত বিভিন্ন অপরাধের যে শাস্তির বিধান রাখা হয়েছে, তার পাশাপাশি নতুন ভূমি আইনেও শাস্তির বিধান সংযোজন করা হয়েছে। নতুন আইনে যেসব বিষয়ে দেওয়ানি আদালতের এখতিয়ার, সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতকে আনা হয়েছে। কাজেই খুব খেয়াল, এই ধরনের কোনো দলিল যদি থাকে তাহলে কিন্তু বাতিল হয়ে যাবে। আমাদের আরো কিছু দলিলের কথা মাথায় রাখতে হবে, যে কয়েক প্রকারের দলিল রয়েছে যেগুলো যেমন সম্পত্তি হস্তান্তরের দলিল নয়। উদাহরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে যে বায়নাপত্র দলিল, পাওয়ার অফ অ্যাটর্নি বা আমুক্তানামা দলিল, উইল দলিল, ওসিয়ত দলিল, চুক্তিপত্র দলিল, রেজিস্ট্রি অফিসে বাতিলকরণ দলিল, রেজিস্ট্রির মাধ্যমে সংশ্লিষ্ট দলিলের পক্ষগণ সকলের সম্মতিতে একত্রে দলিল সম্পাদনের মাধ্যমে বাতিল করতে পারে। আইনগত ও যৌক্তিক কারণে দলিল বাতিলের প্রয়োজন হলে আদালতে মামলা দায়ের করে দলিল বাতিলের উদ্যোগ গ্রহণ করতে হয়। 6 নম্বরে ওয়ারিশদের বঞ্চিত করা দলিল। আইনটি প্রণীত হওয়াতে নতুন আইন অনুসারে ওয়ারিশদের বঞ্চিত করা দলিলগুলো বাতিল বলে পরিগণিত হতে যাচ্ছে। ওয়ারিশদের বঞ্চিত করে সম্পত্তি বিক্রি করার পর সেই জমি কেউ ক্রয় করলে সেই ক্রয়কৃত জমির দলিল কার্যকর হবে না। অনেক সময় অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে যাওয়ার নাম করে বা চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে অনেক সময় দেখা যায় যে একজন ছেলে বা একজন মেয়ে তার অন্য ভাই বোন তথা ওয়ারিশদেরকে ফাঁকি দিয়ে সে নিজের নামে হেবা করে নেয়। তাছাড়া অনেক ব্যক্তি আছে তারা অসুস্থ বা বুদ্ধি প্রতিবন্ধী কোনো পিতা মাতাকে তাদের ভুল বুঝিয়ে কোনো একজন ছেলে তার নিজের নামে ওই সম্পত্তি হেবা করে নেওয়ার সুযোগ নেই। অনেক ব্যক্তি আছে তারা ওই পিতা মাতাকে ব্যবহার করে নিজের নামে জমিটি তাদের ইমোশনালি ব্ল্যাকমেল করে এবং অতঃপর নিজের নামে জমিটা হেবা করে নেয়। এভাবে যারা জালিয়াতির মাধ্যমে বা প্রতারণার মাধ্যমে যারা হেবা দলিল করে নিয়েছে, এখন তাদেরকে সার্চিং দিয়ে বের করা হবে এবং চিহ্নিত করা হবে এবং তাদের যে জমিটা অর্থাৎ অন্য যে ওয়ারিশ যারা বঞ্চিত হয়েছিল, এখন তারা যদি হেবা দলিল বাতিলের জন্য বা হেবা দলিলের বিরুদ্ধে তারা যদি মামলা দায়ের করে, সেক্ষেত্রে তাদের এই মামলাটার বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার মাধ্যমে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। নট অনলি দ্যাট বাট অলসো সেখানে দেখা হবে যে সত্যি সেই সময় প্রতারণার মাধ্যমে বা আপনার জালিয়াতির মাধ্যমে হেবা দলিলটা হয়েছিল কিনা। যদি হেবা দলিল বাতিলের নির্দিষ্ট কন্ডিশন বা শর্তের ভিতরে ওই কন্ডিশন বা ওই দলিলটি পড়ে যায়, তাহলে দলিলটা বাতিল বলে বিবেচিত হবে এবং ওই দলিল অকার্যকর করে দেওয়া হবে এবং ওই দলিল বাতিল করে দিয়ে ওই সম্পত্তি তার সকল ওয়ারিশদের ভিতরে সুষ্ঠুভাবে বন্টনের ব্যবস্থা করে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সর্বশেষ এবং 7 নম্বর, প্রতারণার মাধ্যমে অর্জিত দলিল। এই আইনে বাদ যাবে না প্রতারণার মাধ্যমে অর্জিত দলিলগুলো। ভুল বুঝিয়ে প্রতারণা করে হেবা দলিল করে নিলে দলিল কার্যকর হবে না। নতুন আইন অনুসারে দলিল বাতিল হওয়ার পাশাপাশি বাতিল দলিলের মালিককে ফৌজদারি অপরাধ সংগঠনের জন্য আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। শাস্তির মধ্যে রয়েছে 6 মাস থেকে শুরু করে
5 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 10,000 থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড। সুপ্রিয় দর্শক মন্ডলী, যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান।